সিঙ্গাপুর থেকে বাংলাদেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে এসে সকালে পৌঁছে এয়ারপোর্ট থেকে গাড়ি করে বাসায় চলে আসে আন্ডারওয়ার্ল্ডের কিং। বাসায় এসে ফ্রিজ হয়ে কিং মানে সবার লিডার বলতেছে, রাজন, আমার সবচেয়ে কাছের মানুষটিকে কে খুন করলো? কার এত বড় সাহস এই সিক্রেট মাফিয়া কিং এর কলিজার বন্ধুকে সামান্য একটা মেয়ের জন্য খুন করতে হয়? কিং, রাফি বসকে কে বা কারা মেরেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে সেই মেয়েটির ভাই অনেক খারাপ। রাফি বস যখন নিজুমকে বারবার তার ভালোবাসার কথা বলতো, তখন ওই ছেলে মানে নিজুমের ভাই রাফি বসকে নানাভাবে হুমকি দিত। আর যার ফলস্বরূপ বসকে আমরা সবাই আমাদের মাঝখান থেকে চলে যেতে হলো। তোমরা কেউ ভুলে যেও না যে রাফি আমার কলিজার বন্ধু ছিল, আর আমি এই হত্যার প্রতিশোধ নিয়েই ছাড়বো যে কোনো মূল্যে। রাফি যে কলেজে পড়াশোনা করতো সেই কলেজে আমাকে ভর্তি করার ব্যবস্থা করে ফেল। কেউ যেন আমার পরিচয় জানতে না পারে। আমার নাম হলো মাফিয়া কিং, আর আমি সিক্রেটভাবে সবার সাথে থাকতে চাই। ওকে কিং, সবকিছু আগামীকালের ভেতর হয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাফির ফোনটাকে নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করলাম। ওর ফোন হাতে নিয়ে অনেক কিছুই জানতে পারলাম। তবে কি জানতে পেরেছি সেটা আপনারা পরে জানতে পারবেন। কিং, আপনার কলেজে সব কিছু ঠিক করেছি, তবে আপনি বাইরে পড়াশোনা করার পরেও ওই কলেজে ভর্তি হচ্ছেন কেন? আমার কলিজার বন্ধু যে কলেজ থেকে নিজের জীবন হারিয়েছে তাদেরকে এক এক করে খুঁজে বের করে শেষ করে দেব। আর এর সাথে এ দেশ থেকে বেআইনি সকল কাজকর্ম শেষ করে দেব। দেশে কোনো মাদক ব্যবসায়ী থাকবে না, নারী পাচার থাকবে না, ইত্যাদি বিষয়ে আমি কাজ করব যতদিন দেশে আছি। সকালে সব কিছু গুছিয়ে যখন রেডি হয়ে বাসা থেকে বের হব তখন, বাবা, তোকে দেখতে একদম খ্যাত খ্যাত লাগতেছে। তোর এই খ্যাত টাইপের চলাফেরা দেখে কেউ যদি প্রেমে পড়ে তাইলে আমার একটু উপকার হয়। তোমার দুবাই কাজ হবে না। যত দুবাই করো না কেন, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতেছি না, সেটাও মাথায় রেখো। আমিও দেখবো তুই কতদিন এমন করতে পারিস। ওই রাজন, গাড়ি বের কর, আমি এক কলেজে যাব ওর জন্য মেয়ে খুঁজতে। তুমি যা মনে চায় করো, আমি গেলাম, বাই। রাজন, এখন কি করব, আইডিয়া দে তো। কিছুদিন আগে দেখি কলেজের কোনো ভালো মেয়ে পাই কিনা, তারপরে বলবো অনেক। তোকে এক সপ্তাহ সময় দিলাম, যা আছে করবি, এর ভিতরেই করবি। কলেজের গেট দিয়ে কলেজের ভেতরে প্রবেশ করতেছে একটা ছেলে। ছেলেটার মাথার চুলগুলো তেমন কোনো স্টাইলিশভাবে আঁচড়ানো নেই। গায়ে একদম কম দামি ঢিলাঢালা পোশাক পরিহিত। দেখতে পুরাই একদম খ্যাতের মতো লাগে। কলেজের ভিতরে প্রবেশের পরে কিছু দূর যাওয়ার পরে কিছু মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে আড্ডা দিতেছে। তাদের সামনে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলতেছে, হাই, আমি রানা হাসান। মেয়েগুলোর ভেতরে থেকে একজন বলতেছে, এই হাবলাকান্ত, তুই কে? তা দিয়ে আমরা কি করব জেনে বল তো। তেমন কিছু না, আপনাদের করতে হবে না। তবে আপাতত বলুন যে অনার্স থার্ড ইয়ারের কেমিস্ট্রি বিভাগের রুমটা কোনটা? সোজা যাবেন আর 108 নম্বর রুমে। আমি তার কথা মতো রুমে যাই। রুমে গিয়ে কিছুক্ষণ বসে থেকে একটা ক্লাস শেষ করে মাঠের এক কোণে একটা গাছের নিচে বসে ব্যাগ থেকে বই বের করে পড়তেছি। এমন সময় একটা ছেলে এসে বলতেছে, হাই, আমি রাফিউল ইসলাম সান। তুমি কি এই কলেজে নতুন? আমি রানা হাসান, আর আমি এই কলেজে নতুন। তোমাকে আজকে ক্লাসে নতুন দেখলাম। তুমি এর আগে কোথায় পড়াশোনা করেছিলে? তোমাকে সময় হলে বলবো, কিন্তু এখন বলা যাবে না। আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই, তবে তুই করে ডাকতে হবে। ওকে। আমি আর শান কলেজে বসে কথা বলে বাসায় চলে আসি। শরীর খারাপ ছিল, তাই 4 দিন কলেজে যেতে পারিনি। আজকে যখন কলেজের ভেতরে প্রবেশ করি তখন যা দেখতে পাই তা দেখে মেজাজটা প্রচণ্ড রকম হয়ে যায়। যেই জিনিসটা আমি একদম দেখতে পাই না সেটা বেশি আমার সামনে ঘটে। কলেজের ভেতরে প্রবেশ করে দেখি কিছু ছেলে মিলে একটা মেয়েকে নিয়ে অনেক বাজে কথা বলতেছে। হঠাৎ করে ছেলেগুলোর ভেতর থেকে একজন মেয়েটার শরীর থেকে তা অন্যটা টান মেরে কেড়ে নেয়। মেয়েটা লজ্জায় মাথা নত করে আর কান্না করতে থাকে। এটা দেখে কলেজের কেউ কোনো প্রতিবাদ করতেছে না। আমি এটা দেখে তাড়াতাড়ি ওদের কাছে যাই, মেয়েটার ওড়না দিয়ে দেই। যদি না দিই? তবে তোদের অবস্থা খুবই করুণ হবে। ওই, তোরা শালাকে বুঝিয়ে দে যে রকি ভাইয়ের লোকের সাথে লাগতে এলে কি হয়। আমি সবার প্রথমে ছেলেটার বুক বরাবর লাথি মেরে ওড়নাটা নিয়ে এসে মেয়েটাকে পরিয়ে দেই।
তারপরে সবাইকে এক এক করে শিক্ষা দিলাম, যাতে আর কখনো মেয়েদের দিকে বাজেভাবে আর কখনো চোখ তুলে না তাকায়। তোকে দেখে নিব। ভালো করে দেখে নে, তোদেরকে যেন আর এই কলেজে না দেখি সেটাও মনে রাখিস। মাঠ থেকে সোজা ক্লাসে চলে আসি, কোনো সিট খালি নেই, শুধু একটা সিট বাদে। তাই কিছু না ভেবে সিটে বসে পড়ি। কোথা থেকে যেন একটা মেয়ে এসে ঠাস ঠাস করে দূরে চর মারে। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার সিটে এসে বসেছিস? সিটে কোনো নাম লেখা ছিল না, তাছাড়া সিটটা খালি ছিল, তা আমি এসে বসেছি। ঠাস করে আবার একটা চর মারে আমাকে। ছোট লোকের বাচ্চা, তুই আমার মুখে মুখে কথা বলিস? তোর এত বড় সাহস তোর! সত্যি কথা বলতে কখনো ভয় পাই না। তুই কার সাথে তর্ক করছিস তা জানিস? আমি হলাম রাত্রি চৌধুরী। আমার বাবা একজন নামকরা বড় ব্যবসায়ী, আর তুই আমার মুখে মুখে কথা বলিস? সরি, ভুল হয়ে গেছে বাই বলে সেখান থেকে সোজা মাঠে চলে আসি। কিছুক্ষণ পরে সেই মেয়েটা চলে আসে, যাকে ছেলেদের হাত থেকে ইজ্জত বাঁচিয়েছিলাম। আমি নিশা ইসলাম, অনার্স দ্বিতীয় বর্ষে রসায়ন বিভাগে পড়ি। ভালো। সকালের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই কলেজের অনেক মানুষ ছিল, কিন্তু কেউ আমাকে সাহায্য করলো না, অথচ কলেজের অনেকেই আমাকে ভালোবাসার প্রস্তাব দেয়। কে কতটা আমাকে ভালোবাসে সেটা আজকে মুখোশের আড়াল থেকে প্রকাশ পেল। ও, আমি এত কথা বলতেছি আর আপনি চুপচাপ আছেন? আমি এমন থাকতে পছন্দ করি তাই। আচ্ছা চলুন দুজনে কফি খাই। প্রতিদান দিচ্ছ? আরে না, আর এত বেশি কথা না বলে আসুন তো। কবে খেয়ে বাসায় চলে আসি। আর অন্যদিকে রাতে নিশার এক ফ্রেন্ড ফোন দিয়ে বলতেছে, নিশা, তুই আজকে সামান্য একটা খ্যাতের সাথে কফি খেলি, তাও আবার আমাকে না জানিয়ে। সে খ্যাতি হোক আর যাই হোক না কেন, তাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালো ফেলেছি। যেদিন তাকে প্রথম কলেজে দেখি সেদিন থেকে, আর আজকে সে আমার ইজ্জত বাঁচিয়েছে। যে ছেলে মেয়েদের ইজ্জতের প্রতি এতটা সম্মান, তাকে কেই বা না ভালোবেসে থাকতে পারে বল? যা করিস ভেবে করি, তোর আব্বু মেনে নেবে কিনা সেটাও তোর ভেবে দেখা দরকার। আগে সব ঠিক হোক, তারপরে ভেবে দেখব। রাতের খাবারের পরে, তা খ্যাত সাহেব, আপনার কি কলেজে কোনো মেয়ে পছন্দ হয়েছে? একজনকে ভালো লেগেছে, কিন্তু আগে তার সম্পর্কে ভালো করে জেনে নেই, তারপরে ভেবে দেখা যাবে। তোর কপালে মেয়ে নাই, আর বউ তো হবার কথা বহুদূর। বউ দিয়ে কি করবে শুনে? আগে এনে দে, তারপরে দেখবি আমি কি করি। আরে ঘরে একা একা ভালো লাগে না, একটি নাতি নাতনি থাকলে তাদের সাথে সময় পার করতাম, আর সেটি আমার কপালে নেই মনে হয়। ইমোশনাল কথা বলবে না, আমি বিয়ে করতেছি না এত তাড়াতাড়ি, ব্যাস। আমিও কি পারি সেটা আগামী 2 দিনের ভিতরে দেখবি তুই। রাত প্রায় 1টা, তখন রাজনকে নিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসি শহরের একটা নাম করে নাইট ক্লাবে। রাজন, এদের ভেতরে কে ছিল? রাফিকে হত্যা করার সময় বলতে পারিস? না কি? ওই ছেলেটাকে ধরে নিয়ে আয় তো। ওকে কি? এই, তোর এত বড় সাহস, আমার বন্ধুকে খুন করেছিস সামান্য একটা বিষয় নিয়ে? আমার বন্ধু তো কোনো অন্যায় করেনি, সে তার মনের ভাবটাকে প্রকাশ করেছে শুধু। আর তোরা কি করলি? তাকে আমার কাছ থেকে আলাদা করলি। তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ঠাস করে ওর বুক বরাবর বুলেট মেরে দিয়ে বাসায় চলে আসি। সকালে সকল সংবাদে একটা খবর প্রকাশিত হচ্ছে, আর সেটা হলো গতকাল রাতে কে যেন নাইট ক্লাবে এসে রাতুল নামের একটি ছেলেকে মেরে চলে যায়। তবে ছেলেটির শরীরে মাফিয়া কিং ইজ ব্যাক লেখা ছিল। এর মানে কি প্রায় 2 বছর পরে আবার মাফিয়া কিং ফিরে এসেছে, নাকি অন্য কেউ এর পেছনে আছে, সেটি জানার জন্য পুলিশ তদন্ত করতেছে। রাফি বন্ধু, আমি তোর হত্যার প্রতিশোধ নেওয়া শুরু করেছি। কাউকে ছাড়বো না আমি, একে একে সবাইকে শেষ করে দেব। আমি কলেজে চলে এসে কলেজের একটা গাছের নিচে বসে আর মনে রাফির কথা ভাবতেছি। হঠাৎ করে কে যেন পেছন থেকে আমার কাঁধে হাত রাখলো। আমার ভাবনার জগতের অবসান ঘটে কারো হাতের স্পর্শে। আমি পিছনে ফিরে দেখি নিশা। এ কি, তুমি কান্না করতেছো কেন? কই, আমি কান্না করতেছি? মনে হয় চোখে ময়লা গেছে।
কোনটি চোখের কষ্টের নোনা পানি আর কোনটি ময়লা গলে চোখ থেকে পানি বের হয় সেটি বুঝার বয়স আমার হয়েছে। তা কেমন আছো? ভালো, তবে আপনাকে আপনি বলে আমি ডাকতে পারবো না, তুমি বলে ডাকবো কিন্তু। আচ্ছা, ঠিক আছে। একটি কথা বলবো, যদি কিছু মনে না করো। তুমি নির্ভয়ে বলতে পারো। তোমার এত কিসের কষ্ট? অন্য একদিন বলবো। আমি কেমন এমন সময় রাত্রে এসে যা বললো তা শুনে আমার মাথা গরম হয়ে যায়। অন্যদিকে নিশা যে কাজটা করলো রাত্রির কথা শুনে তা দেখে আমি চরম অবাক। রাত্রি এসে আমাকে বলল, কিরে ছোট লোকের বাচ্চা, এখন নিশাকে প্রেমের ফাঁদে ফেলার জন্য ধান্দা করতেছিস, যাতে করে নিশার বাবার কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হতে পারিস, তাই না? এটা শুনে নিশা ঠাস ঠাস করে চর মারে রাত্রিকে। রাত্রি, তুই একটি মানুষের সম্পর্কে না জেনে এমন খারাপ আচরণ তার সাথে করতে পারিস না। দেখা যাবে। ওকে। আমি তাদের দুজনের কাছ থেকে চলে আসি। এভাবেই কেটে গেল অনেক দিন। নিশা তার মনের কথা আমাকে জানিয়েছে। আমি ওরে ভালোবাসি অনেক আগে থেকে, তাই রাজি হয়ে যাই। বিকেলবেলা একটা ফোন আসে আমেরিকা থেকে। আমাকে আজকে আমেরিকা যেতে হবে, সেখানে সমস্যা হয়েছে কিছু, তাই আব্বু আমাকে আমেরিকা যেতে হবে, তুমি সাবধানে থেকো কেমন। আচ্ছা যাও, তবে সাবধানে যাইস। আমি আমেরিকা চলে আসি। অন্যদিকে নিশার আব্বু নিশার রুমে গিয়ে বলতেছে, নিশা, তোর সাথে আমার কিছু কথা আছে। কথাগুলো কি এখন বলা প্রয়োজন? তুই বর্তমানে যে ছেলের সাথে প্রেম করতেছিস তার সম্পর্কে তুই কিছু জানিস? তুমি যা বলবে তা বুঝে গেছি আব্বু। আমি যার সাথে কথা বলি সে হলো আমার ভালোবাসার মানুষটিকে হত্যা করা একজন খুনি। ও আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষটিকে মেরেছে, আর আমি ওকে কি করে ছেড়ে দেই? আজকে ও আমেরিকা গেছে, ওর সবচেয়ে কাছের মানুষ তাকে শেষ করে দিব। তবেই ও বুঝতে পারবে কাছের মানুষটি হারিয়ে গেলে কতটা কষ্ট পেতে হয়। আব্বু, তুমি আমাদের লোকদেরকে ফোন দাও আর রানার আব্বুকে শেষ করে দিতে বলো। আমি আমেরিকা এসে খুব দ্রুত মিটিংয়ে জয়েন করি। সবার সাথে কথা বলতেছি, আর এমন সময় আমার ফোনে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে যা বললো তা শুনে আমার কাছে পুরো পৃথিবীটাই উলটপালট হয়ে গেল। কেননা কারো যেন মুখোশধারী পোশাকে আমার আব্বুকে খুন করেছে। সবাইকে আমার আব্বুর কথা বলে আমার কিছু লোক নিয়ে দুটো প্রাইভেট জেট নিয়ে দেশে চলে আসি। সকালে সবার সাথে কথা বলি, আব্বুর সকল কাজ সম্পন্ন করে রাজনকে ডাক দেই। রাজন, তোরা কেউ বলতে পারিস এটা কে করেছে? আমার এই বাসার কথা তো কেউ জানে না, তবে কি করে এটা ঘটলো? কিং, আমরা এই বিষয়ে তদন্ত করেছি, কিছু জানতে পারলে সব বলবো আপনাকে। বস, আপনি আমাদের কখনো ওই বাসায় নজরদারি করতে বলেননি। আমি অনেকবার বলছিলাম, কিন্তু আপনি তার উল্টোটা করেছেন। আমার কথা শুনলে হয়তো ওই দিনটি আমার দেখতে হতো না। যত লোক লাগে খবর নেই এই কাজটা কে করেছে আর কার এত বড় দুঃসাহস। 2 দিন পর, রাজন, আজ 2 দিন হলো কোনো তথ্য দিতে পারিসনি তোরা? কিসের কাজ করিস দেশে বসে? রাজন চুপচাপ। কিছুক্ষণ পর নিশা ফোন দিয়ে রাতে ওর সাথে দেখা করতে বলে। ওর সাথে দেখা করে ওকে নিয়ে বাসায় আসতেছি রিক্সায় করে। হঠাৎ কিছু লোক এসে আমাদের ঘিরে ধরে। নিশা রিক্সা থেকে নেমে তাদের সাথে যোগ দেয়। এখন তাকে কে বাঁচাবে মিস্টার খুনি? তোর জন্য আমার ভালোবাসার মানুষটিকে মরতে হয়েছে। আমি হলাম সেই আরিফের ভালোবাসার মানুষটি যার সামনে বসে তুই তাকে মেরে ফেলেছিস। তোকে আমি ছাড়বো না। বলেই আমার বুক বরাবর গুলি করে। ধীরে ধীরে সব কিছু অন্ধকার মনে হইতেছে আমার কাছে। তারপরে আর কিছুই মনে নেই। ওই তোরা সবাই লাশটাকে শহর থেকে দূরে কোনো এক নদীতে ফেলে দিয়ে আসবি, যাতে ওর লাশ পর্যন্ত কেউ খুঁজে না পায়। শহর থেকে চলে এসে যখন লাশটিকে ফেলে দেবে তখন পেছন থেকে দেখতেছে যে একটা গাড়ি আসতেছে। তা দেখে ওরা ভয় পেয়ে যায়, যার জন্য লাশটিকে রাস্তার পাশে রেখে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে চলে আসে। কিছু দূর আসার পরে, এখন কি হবে বলতো? যদি ম্যাম বলে যে লাশ নদীতে ফেলে দিছো কি না, তখন সবাই কি বলবি? সবার ভেতরে থেকে অন্যজন বলে ওঠে, তখন বললি যে
সব কিছু ঠিকঠাক মতো করেছি কাজ। লাশ তো কখনো জীবিত হবে না, সো এতে এত ভয় পাওয়ার কিছু নেই। 3 মাস পরে আজকে আমার জ্ঞান ফেরে, তা দেখে একজন নার্স ডাক্তারকে ডাক দেয়। ডাক্তার রুমে এসে, বাবা, তুমি এখন অসুস্থ আছো, কেমন লাগতেছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ ভালো, তবে আমি এইখানে কেন? তুমি এখন হাসপাতালে আছো। তোমাকে আমার বন্ধুর মেয়ে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে পায়, আর সেখান থেকে তুলে নিয়ে আসে হাসপাতালে। আমার কিছু মনে পড়তেছে না। আচ্ছা ঠিক আছে। আমাকে এখানে কে নিয়ে আসছে? তোমাকে এখানে একটি মেয়ে নিয়ে আসছে, হাসপাতালের যাবতীয় খরচ সে বহন করতেছে। আমি ফোন করে বলছি যে তোমার জ্ঞান ফিরেছে, সে কিছুক্ষণের ভিতরে চলে আসবে। ডাক্তার আরও কিছু কথা বলে চলে গেল। আমি পিছনের সব কিছু মনে করতেই নিশার চেহারা আমার সামনে ভেসে আসলো। ধীরে ধীরে আমি সব কিছু মনে করার চেষ্টা করলাম। একে একে করে সব কিছু এখন আমার মনে পড়ছে। এখন আমার আসল পরিচয় কাউকে দিলে চলবে না, কেউ হয়তো দেখলে চিনবেও না। মুখে গোপ ভর্তি দাড়ি, যে কেউ দেখলে চেনা এখন আর সম্ভব নয়। এসব কিছু ভাবতেছি এমন সময় একটা মেয়ে কেবিনের ভিতরে প্রবেশ করলো, তার সাথে একজন নার্সও আছে। কেমন লাগতেছে শরীর আপনার? আলহামদুলিল্লাহ ভালো। নার্স মেয়েটাকে দেখিয়ে বলা শুরু করলো, ইনি হলেন রাত্রি চৌধুরী। আপনাকে রক্তাক্ত অবস্থায় এনে হাসপাতালে ভর্তি করেন। আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ দেব তার ভাষাই খুঁজে পাচ্ছি না। আপনি আসলে একজন মহান মানুষ। আপনার পরিচয় কি জানতে পারি? এতক্ষণ কিছু মনে পড়ছিল না, তবে এখন মনে পড়েছে সব। আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি হলাম একদম একা। আমরা আছি না, এত নিজেকে একা ভাবছেন কেন? যাকে নিজের জীবনের চেয়েও ভালোবাসলাম সে করলো আমার জীবনের সবচাইতে বড় ক্ষতি। তাই নিজেকে সবসময় একা ভাবাই ভালো, যার জন্য জীবনের সবচাইতে কাছের মানুষটিকে হারাতে হয়েছে। আপনার সব কথা পরে শুনবো, এখন আপনি আমার সাথে বাসায় চলুন। এ কি করে হয়? আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। আমি এখন যদি আপনার সাথে থাকি তবে এটা ভালো দেখাবে না। এত বেশি না ভেবে আমার সাথে চলুন। রাত্রি জোড়াজুড়িতে তাদের বাসায় চলে আসি। তাদের বাসাটা তেমন বড় না, 2 তলা বিশিষ্ট একটা বাসা। বলতে গেলে তারা মধ্যবিত্ত ফ্যামিলি বললেই চলে। গাড়ি থেকে নামার পরে, আমার সাথে ভিতরে আসুন। তার সাথে তাদের বাসার ভিতরে প্রবেশ করার পরে একজন মধ্যবয়স্ক পুরুষ এবং মহিলা দেখতে পাই। তারা সোফায় বসে কথা বলতেছে। আমাকে দেখা মাত্র তারা মহিলাটি বলতেছে, কেমন আছো বাবা তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এরা হলেন আমার আব্বু আম্মু। বাবা তোমার নাম কি? এই মুহূর্তে আমার আসল পরিচয় কাউকে বলা যাবে না, তাহলে আমি আমার শত্রুকে কখনো নিজের হাতে শাস্তি দিতে পারবো না। কথাগুলো মনে মনেই বললাম। বাবা তুমি কি ভাবতেছো? আসলে আন্টি তেমন কিছু না, আমি রিমন, বাসে গ্রামে। আমি একজন কৃষকের ছেলে ছিলাম। বাবা ওইসব বাদ দাও, আর তুমি রাত্রির সাথে উপরে যাও কেমন? রাত্রিদের বাসায় 7 দিন থাকার পরে এখন আমি সম্পূর্ণ সুস্থ। আমার এখন কিছু প্রয়োজনীয় জিনিস কেনা দরকার। এখানকার কিছুই আমি চিনি না, তাই রাত্রিকে বললাম আমি একটু মার্কেটে যাব, আপনি কি আমার সাথে যেতে পারবেন? আপনি রেডি হয়ে নিচে আসুন, আমি নিচে আপনার জন্য অপেক্ষা করতেছি। আমি তৈরি হয়ে নিচে চলে আসি। রাত্রি একটা কালো ড্রেস পরেছে। রাত্রিকে দেখতে অপরূপ সুন্দর লাগতেছে, যে কোনো ছেলে দেখলে প্রেমেই পড়ে যাবে। আপাতত এইগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আমার সামনে রয়েছে অনেক কাজ, সো কাজে মন দেই। কথাগুলো মনে মনে বললাম। ভ্রমণ করে কি দেখতেছেন? না মানে কিছু না, চলুন আমাদের যেতে হবে। বাসার বাইরে আসার পরে, রিক্সা ডাক দেব, তাতে করে যাবেন। আপনি যেটা ভালো বুঝেন। তারপরে আমি আর রাত্রি একটা রিক্সা ঠিক করে তাদের চড়ে মার্কেটে চলে আসি। মার্কেটে আসার পর, আপনার ফোনটা একটু দেন তো। এই নে। আমি রাত্রির ফোন নিয়ে আমার মাফিয়া জগতের আমার ডান হাত বললেই চলে, সে হলো জয়। আমি জয়কে তার পার্সোনাল নাম্বারে ফোন দেই, কেননা ওর নাম্বার আমার মুখস্থ ছিল। প্রথমবার ফোন দেওয়াতে ও ফোন ধরেনি, দ্বিতীয়বার দেওয়ার সাথে সাথেই ফোনটা ও ধরে। ও ফোন ধরাতে আমি ফোনটা নিয়ে রাত্রির থেকে একটু দৌড়ে চলে আসি। রাত্রিকে দাঁড় করিয়ে, জয়, আমি কথাটা বলার সাথেই জয় বলে উঠল,
কিং, আপনি বেঁচে আছেন? বেশি চিন্তা করিস না, তুই সব কিছু একটু সামলে নে। আমি 2 দিন পরেই আসতেছি অস্ট্রেলিয়ায়। আচ্ছা, ঠিক আছে কিং। আমার ফোন ভেঙে গেছে, তুই আমার লোকদেরকে বল আমার ওই সিমের অ্যাকাউন্টে যত টাকা ছিল তার জন্য ফেরত নিতে। আর আমি যে বেঁচে আছি সেটা বাংলাদেশের যেন কেউ জানতে না পারে। বাইরের সবাইকে বলে দিস যে আমি সবার সাথে মিটিং করতে চাই একটা। আপনি যেমনটা বলবেন। ওকে, তাহলে ভালো থাক। তোর এই রাতে ফোন দিব আমি, এই নাম্বারেই ফোন দিবি না, এটা আমার ফোন না, বুঝছস? জি ভাই। আমি ফোন কেটে দিয়ে ফোন থেকে জয়ের নাম্বার ডিলিট করে দেই। তারপরে রাত্রির কাছে চলে আসি। এসে রাত্রিকে কোথাও খুঁজে পাইতেছি না, ও তো এখানেই ছিল। তাহলে ও গেল কোথায়? চারিদিকে ভালো করে তাকে দেখি যে কিছু ছেলে ওকে বিরক্ত করতেছে। মার্কেটের 2য় তলায় বসে। আমি দৌড়ে উপরে চলে আসি। আমাকে দেখা মাত্রই রাত্রি আমার পেছনে চলে আসে। আপনি ঠিক আছেন তো? আর এরা কারা? বলতে পারি না, এরা আমাকে অনেক বাজে বাজে কথা বলতেছে। আমি মেয়েদের অসম্মান করা দেখতে পারে না, আর ওরা কিনা সেটাই করলো। মেজাজটা গেল গরম হয়ে। ওরা 4 জন ছিল। কয়টার উত্তম মধ্যম ক্যালানি দিয়ে রাত্রির কাছে মাপ চাইতে বলি। তারপরে ছেড়ে দেই। মার্কেটের সবাইকে যে যার জায়গায় চলে যেতে বলি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিসের জন্য? এই যে আপনি আমাকে ওদের হাত থেকে রক্ষা করলেন। আচ্ছা, ওইদিকে চলেন। আপনার কাছে আমার যে মানিব্যাগ আছে সেটা দেন তো। রাত্রে হাত বাড়িয়ে দিয়ে বলল, এই নিন। ধন্যবাদ। এটিএম কার্ড দিয়ে টাকা তুলবো, চলেন। আপনি টাকা পাবেন কোথায়? আমার আব্বু মারা যাওয়ার আগে আমার অ্যাকাউন্টে কিছু টাকা রেখে গেছিল। সেই টাকা থেকে টাকা তুলে আপনি আমার পিছে যা খরচ করেছেন তা দেব, এবং বাকিটা রেখে দেবো আমার কাছে। আমি টাকা নেই বা না নেই তা পরে দেখা যাবে, আপনি আগে মার্কেট করেন। মার্কেট শেষ করে বাসায় আসার পথে আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কেননা আমি যখন রাত্রির সাথে রিক্সা নিয়ে বাসায় আসতেছি তখন আমার বাল্যকালের ফ্রেন্ড তুর্যকে দেখতে পাই। অন্যদিকে তুর্য হলো বাংলাদেশের মাফিয়া টিমের একজন অন্যতম সদস্য। আমাকে তুর্য দেখা মাত্রই দৌড়ে আসতে যাবে, তার আগেই আমি ওর ইশারায় বারণ করে দেই। তুর্য যা বোঝার বুঝে নেয়। ও আর আসেনি আমার কাছে। বাসায় আসার পরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে বসে আছি আর নিশার কথা ভাবতেছি। এমন সময় নিচে কথার আওয়াজ পেলাম, যেটা আমার কাছে সুবিধার মনে হলো না। আমি রুম থেকে বের হয়ে শুনতেছি রাত্রির আব্বু বলতেছে, আমাদের এখন চৌধুরী গ্রুপ নতুন ডিলটার পণ্য নিতে চায় না। তারা যদি এখন এমন কাজ করে তাহলে তো আমাদের পথে নামতে হবে। কেন নিতে চায় না তা জানতে চাওনি তুমি? তবে তারা এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি। লিমনের ট্রিটমেন্টের জন্য ঢাকার বাড়িটা বিক্রি করে দিলাম। এখন যদি তারা এমন করে তাহলে তো আমাদের কোম্পানিটাকে নিলামে তুলবে এনজিওর লোকেরা। আমার জন্য একটা পরিবারের এতটা ক্ষতি হতে দেওয়া যাবে না। আমাকে এখন প্রকাশ্যে আসতে হবে। আমাকে নিচে নামতে দেখে তারা সবাই কথা বলা বন্ধ করে দেয়। আঙ্কেল, আপনি আগামীকাল আপনার অফিসের পণ্যের সকল হিসাব নিয়ে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে যাবেন। আমি একটা কার্ড তার হাতে দিয়ে বললাম যে এই কার্ডটা সেখানে গিয়ে ম্যানেজারকে দেবেন আর বলবেন তাকে এই নাম্বারে কল দিতে। তবে দেখবেন যে আপনার পণ্য ন্যায্য মূল্য পাবেন ইনশাল্লাহ। এই কার্ড পেলো কোথায়? এইটা তো ওই কোম্পানির এমডি রানা সাহেবের কার্ড। এই প্রশ্নের উত্তরও আমাকে বের করতেই হবে। মনে মনে কথাগুলো রাত্রি বলল। সকালের নাস্তা শেষ করে রাত্রিকে বললাম আমার কিছুদিনের জন্য ঢাকাতে যেতে হবে। কেন? কিছু কাজ আছে, সেগুলো শেষ করেই আবার চলে আসব। আমি আপনার সাথে? আমি একাই যেতে পারবো। রাত্রি গরম হয়ে বলল, বলছি না আমি তোমার সাথে যাব, তারপরে আবার বেশি কথা বলো কেন? আমি ওর রাগে মুড দেখে চুপ হয়ে গেলাম। রাত্রি কিছু আর না বলে উপরে চলে গেল। কিছুক্ষণ পরে, এখন চলো। আমি যাব অস্ট্রেলিয়া। এখন রাত্রিকে নেব কেমন করে? নিলে তো সব কিছু জেনে যাবে। দূর, ও যদি জেনে যায় যাওক তো। আর এত প্যারা ভালো লাগে না। আমার এখন একটাই লক্ষ্য, আমার বাবার হত্যার খুনি ও তার সাথে যারা জড়িত আছে তাদেরকে এক এক করে শেষ করে দেওয়া। বাসা থেকে বের হওয়ার পরে সিএনজি করে বাস স্ট্যান্ডে যাই।
সেখান থেকে বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। বাসে বসে ভাবতেছি এখন কি করব। আমাকে তো অস্ট্রেলিয়া যেতে হবে, রাত্রিকে তো আমার আসল পরিচয় দেওয়া যাবে না। আর এখন যা অবস্থা, না নিয়েও পারতেছি না। এমন সময় মিমের ফোন আসে আমার ফোনের ওই পাশ থেকে। তুমি কোথায় আছো ভাইয়া? ঢাকাতে আসতেছি। মিম কান্নাময় কণ্ঠে বলতেছে, ভাইয়া, আব্বু, আব্বু। কি হয়েছে তার? কারা যেন তার গাড়িকে ধাক্কা দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। কোনো মতে আব্বু বেঁচে আছে, তবে তার শরীরের অবস্থা ভালো না। ভাইয়া, ডাক্তার বলতেছে যে তাকে বাইরে নিতে হবে খুব দ্রুত। তুমি আসো ভাইয়া, তাড়াতাড়ি। তুই কান্না করিস না, আমি এখনই হেলিকপ্টার নিয়ে আসতেছি বোন আমার। চাচ্চুর কিচ্ছু হবে না, আমি থাকতে ইনশাল্লাহ। আমার এসব কথা রাত্রি শুনে ভাবতেছে, কে এই ছেলে, কি তার পরিচয় কি? যত তাকে দেখতেছি ততই আমি তার প্রতিটি কাজে অবাক হয়ে যাচ্ছি। মনে মনে রাত্রি কথাগুলো বলতেছে। আমি মিমের সাথে কথা বলা শেষ করে হৃদয়কে ফোন দিলাম। কিং, আপনি? তোমাকে যেটা বলতেছি সেটা মনোযোগ সহকারে শোনো। তুমি এখনই হেলিকপ্টার নিয়ে চলে আসো আমার ফোনের লোকেশন অনুযায়ী। ওকে কিং। আসতে তোমার কতক্ষণ লাগবে? ওকে, তাড়াতাড়ি আসো, আমি এখানেই আছি। গাড়ি থেকে রাত্রিকে নিয়ে নেমে পড়লাম। গাড়ি থেকে নেমে 5 মিনিটের ভিতরেই 3টা গাড়ি এসে আমাদের কাছে থামে। গাড়ি থেকে বের হয়ে আসে রাফের ছোট ভাই রাতুল। ভাইয়া তুমি? আর কিছু না বলেই আমাকে জোরে ধরে কান্না করে দেয়। কান্না করিস না, আমি যে করেই হোক রাফির হত্যার বদলা নেব। আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে না, এক এক করে সবাইকে শেষ করে দেব। আপনার কথা কিছুই তো আমি বুঝতেছি না। ভাইয়া, কে আপনি তা তো জানেন না? ভাইয়া হলো মাফিয়া কিং রানা হাসান, যাকে সবাই মাফিয়া কিং নামে চিনে। তাকে বড় নেতারা ছাড়া কেউ এ রূপে এবং পরিচয় কেউ দেখেনি। তার এক একটি পরিচয় আছে ভাইয়া, সেটা হলো চৌধুরী ইন্ডাস্ট্রি এর বর্তমান মালিক হলো ভাইয়া। তাহলে আমাকে কেন তার আসল পরিচয়টা বললো না? কেন সে আমার কাছে এত কিছু লুকিয়ে রাখছে? রাত্রি, তুমি শান্ত হও, তোমাকে আমি সব বলতাম আজ, কিন্তু তার আগেই রাতুল বলে দিয়েছে রাতে বলবো আমি বাকি কথাগুলো তোমাকে। কেমন? ভাই, আপনি এইখানে হঠাৎ কেন? ঢাকা যাইতেছি, ম্যানেজার চাচুর উপর কার যেন অ্যাটাক করছে, তাই তাকে বিদেশে নিয়ে যেতে হবে। হেলিকপ্টার আসতেছে, আমি এখনই চলে যাব। আর তুই খোঁজ লাগা, চারিদিকে আতঙ্ক সৃষ্টি করে দিবি মানুষের ভেতরে। অন্যায়কারীরা যেন আমাদের নাম শুনলে আগের মতো কেঁপে ওঠে। ওকে ভাই। এমন সময় হেলিকপ্টার চলে আসে। রাতুলের কাছ থেকে বিদায় নিয়ে রাত্রিকে নিয়ে ঢাকা চলে আসি। ঢাকা এসে হাসপাতালে গিয়ে মিমের সাথে কথা বলে ওদের সবাইকে আমেরিকা পাঠিয়ে দেই। আমি রাজনকে ফোন দিয়ে খুঁজে বের করতে বলি কে চাচ্চুর উপর অ্যাটাক করে, তাকে খুঁজে বের করতে। কিছুক্ষণ পরে রাজনের ফোন। কিং, তাকে খুঁজে পেয়েছি। ওকে ধরে নিয়ে আয় আমাদের পুরনো বাংলোতে, আর আমার জন্য গাড়ি পাঠিয়ে দে হাসপাতালে। ওকে কিং। পুরনো একটা পরিত্যক্ত বাংলো, যেখানে নেই কোনো মানুষ, সেখানে রাজন নিয়ে আসে কিছু লোকদের, যারা কিনা চাচ্চুর উপর হামলা করে। লোকগুলোর ভিতরে থেকে একজন রাজনকে বলতেছে, তুই কেন আমাদেরকে বেঁধে রেখেছিস? আমরা কার লোক তো তুই জানিস না? এমন সময় আমি পেছন থেকে বলে উঠলাম, তোরা হয়তো ভুলে গেছিস যে ওরা কার লোক। সবাই আমার দিকে চেয়ে আসে। কিং, আপনি? হ্যাঁ, আমি তোদের আঘাতে মারা যায়নি, এখনো বেঁচে আছি তোদের মতো লোকদেরকে হত্যা করার জন্য। ওই রাজন সবগুলোর শরীরের কিছু জায়গা কেটে মরিচের গুঁড়া দে, তার কিছুক্ষণ পরেই মেরে ফেলিস শালাদেরকে। অনেক করেছে, আর নয়, সবাইকে এক এক করে মরতে হবে। কথা বলেই রাত্রিকে নিয়ে বের হয়ে আসি। দুপুরের খাবার খাওয়া শেষ করে তারপরে আমার প্রাইভেট জেট নিয়ে রওনা দিই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। অস্ট্রেলিয়া এসে রাত্রিকে নিয়ে আমার অফিসে চলে আসি। এখানে সবাইকে বলেছি আজকে আমি মিটিংটা করতে চাই। রাত্রিকে আমার গার্ডরা একটা রুমে নিয়ে যায়, আর আমি মিটিংয়ে জয়েন হই। মিটিং রুমে এসে সবার সাথে কথা বলে, তারপরে আমি একটা ছবি সবাইকে দেখিয়ে বলি। সবাই মনোযোগ দিয়ে ছবির মানুষটাকে দেখেন। আমি এই মানুষটাকে জীবিত চাই, 1 সপ্তাহের ভিতরে আমি ওকে চাই। ওকে কিং। কিং, সবাইকে সব কিছু বুঝিয়ে দিয়ে আমি চলে আসি মিটিং রুমে। মিটিং রুম থেকে বের হয়ে রাত্রিকে নিয়ে আমার বাসায় চলে আসি। এত বড় বাড়ি, দেখতে একদম রাজপ্রাসাদের মতো। এই বাসা আপনার? ভিতরে চলেন, অনেক রাত হয়েছে।
দারোয়ান আমাকে দেখে সালাম দেয়। আমি তার সাথে কথা বলে ভিতরে চলে আসি। এত বড় বাড়িতে আপনি আর কলেজের লোক এবং আপনার গার্ড ছাড়া আর কেউ থাকে না? আমি ছাড়া এই পৃথিবীতে আমার আপন কেউ নেই যে থাকবে। ও, জনি, তুমি তোমার ম্যামকে আমার পাশের রুমটাতে নিয়ে যাও। রাত্রি আপনি ওর সাথে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসেন খাবার খেতে। আপনার জন্য রোজ পোশাক নিয়ে যাইতেছে। ভাইয়া, তোমার সাথে রাত্রি ভাবিকে কিন্তু বেশ মানিয়েছে। দিব এক চট্টকে। বেশি পাকনামি করা শিখেছো তাই না? তোমার জন্য ছেলে দেখতেছি, শুধু অপেক্ষা করো সময়ের। আমি তো বিয়ে বসবই না। জনি, রোজের জন্য ছেলে দেখা শুরু করে দিত। জনি খাবার রেডি করতে বল নিচে। আমি ফ্রেশ হয়ে আসতেছি, রাত অনেক হয়েছে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিচে চলে আসি। নিচে এসে দেখি রাত্রি এবং রোজ খুব হাসাহাসি করতেছে বসে। আমাকে দেখে রোজ বলতেছে, ভাইয়া, তুমি ভাবিকে নিয়ে আসবে তা আমাকে আগে জানাবে না? আমি চেয়ারে বসতে বসতে বলতেছি, কেন? আগে জানলে কি করতে? সেটা সকালেই টের পাবে। এত বেশি কথা না বলে খাবার দেবো না, আমার পেটে খুব ক্ষুধা লাগছে। রোজ, তোমার ভাইয়ের বুঝি ক্ষুধা খুবই বেশি লাগছে, তাকে খাবারটা আগে দাও। পিছন থেকে জনি, আমাকে রেখে সবাই খেতে বসেছি, এইটা কেমন বিচার? তুই এখনো না খেয়ে আছিস? এটা কেউ বিশ্বাস করবে বলে মনে হয় না। ভাবির সামনে এমন করে না বললেও পারতে, আমার সম্মানটা এমন করে। হয়েছে, আর বলতে হবে না। আর আমার খাওয়া শেষ, আমি উপরে গেলাম। গুড নাইট। আমি উপরে আসার পরে রোজ রাত্রিকে বলতেছে, ভাবি, একটা কথা বলি। বলো। ভাইয়াকে তুমি ভালোবাসো? হঠাৎ এমন কথা কেন রোজ? তোমাকে যে আমি ভাবি ডাকি, তুমি বিরক্ত হও না? এতেই আমি বুঝে গেছি তোমার মনের অবস্থা। ধুর, তুমিও না। তুমি যা বলেছ রোজ সত্যি। তোমার ভাইকে আমার নিজের থেকেও খুব বেশি ভালোবাসি, কিন্তু আজ পর্যন্ত তাকে বলতে পারিনি। ওর সাথে থাকতে থাকতে নিজের অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছি। মনে মনে কথাগুলো রাত্রি বলল। আমি কি তা আগামী কাল টের পাবে। এখন রুমে গিয়ে শুয়ে পড়ো। সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রি নিচে এসে খাবার খায় সবার সাথে, কিন্তু আমাকে দেখতে পায় না সে। রোজ, তোমার ভাই কোথায়? সে 12টার আগে ঘুম থেকে আজ উঠবে না, তার আশা এখন ছেড়ে দাও। রাত্রি খাবার খেয়ে রোজের সাথে ছাদে ঘুরতে যায়। রাত্রি ছাদে অনেক ধরনের ফুল গাছ দেখে, খুবই খুশি। এগুলো কে রোপণ করেছে? আমি এবং ভাইয়া দুজন মিলে। ভাবি, একটি কথা বলি। বলো। আমি চাই তোমাদের বিয়ে দিতে। রাত্রি কিছুক্ষণ থমকে আছে, কিছুই বলতেছে না। আমি বিকেলেই তোমার আর ভাইয়ার বিয়ে দিব, সব কিছু ঠিক। আর তোমার আব্বু আম্মু সবাই রাজি, তাদের সাথে আমার কথাও হয়েছে। তোমার ভাই এই বিষয়ে জানে? সে তোমার এই তার প্রতি এত কেয়ার ভালোবাসাগুলো দেখে সে তোমাকে ভালোবেসে ফেলে, কিন্তু কিচ্ছু বলেনি। যদি তুমি তাকে ভুল বোঝো তাই। রাত্রি কিছু না বলেই হন হন করে নিচে চলে আসে। পিছন থেকে রোজ ডাকতেছে, ভাবি, ভাবি। আমার এখন সময় নেই রোজ, তোমার ভাইকে একটু সোজা করতে হবে। এদিকে আমি তো গভীর ঘুমে আচ্ছন্ন। আমার রুমের সামনে এসে এখন ভাবতেছে রুমের ভিতরে যাবে কেমন করে। এর ভিতরে রোজ চলে আসে। ভাবি, তুমি ভেতরে প্রবেশ করতে পারবে না। ওই রুমে প্রবেশ করতে হলে চোখের রেটিনার স্ক্যান করে প্রবেশ করতে হয় ভিতরে। এখন আমি আর ভাইয়া ছাড়া আর কেউ এই রুমে প্রবেশ করতে পারবে না। আমি দরজা খুলে দিতেছি, তুমি ভেতরে যাও। এখন বুঝবে রাত্রি কি তা তোমার ভাই। রাত্রি রুমে প্রবেশ করে, আমার বুকের উপরে শুয়ে পড়ে, কেমন আরামসে ঘুমিয়ে আছে। আর আমি এর জন্য কত কষ্ট পাচ্ছি তার সেদিকে একটুও নজর নেই। এইসবের মূলে হচ্ছে লজ্জা। আজ আমি সকল লজ্জা দূর করে দেব। আচমকা
একটা টান দিয়ে রাত্রিকে আমার শরীরের সাথে মিশিয়ে ধরি। আমার এমন করাতে রাত্রি বেশ কতখানি অবাক হয়ে গেছে। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল তা বুঝে উঠতে পারেনি রাত্রি। এতক্ষণ কি বলতেছিলে মিস রাত্রি? কই কিছু না তো। আমি সব শুনেছি, মিথ্যা বলে লাভ হবে না। এতই যদি বুঝে তবে আমাকে আপন করে নিলেই তো হয় নাকি? নিব তো আজ রাতে। আমি এখন তোমার বুকে ঘুমাবো, তোমার সাথে। আমাকে বিরক্ত করবে না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে মহারানী। এদিকে রোজা এবং জনি ওরা বাড়ি সাজাতে ব্যস্ত। তবে আমাদের বিয়েতে কেউ আসবে না বাইরে থেকে, কারণ আমি মানা করে দিচ্ছি। আর আমি কোনো আয়োজন করতে চাই না। তবে রোজের জন্য আর না করতে পারিনি। আমাদের বিশ্বনবী বলেছেন যে বিয়েতে খরচ কম, সেই বিয়েতে সব বেশি। আর আমি তার হাদিস অনুসরণ করে বিয়েটা করতেছি। সব কিছুর ভিতর দিয়ে আমাদের বিয়েটা সম্পন্ন হলো রাতে। বাসর ঘরের ভিতরে এসে দুজনে নফল নামাজ পড়ে নিলাম। আমাকে সারা জীবন ভালোবেসে যাবে তো এমন করে? না। কেন? কারণ এর চাইতে বেশি ভালোবাসবো তোমাকে আমি। সকালবেলা ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে রাত্রিকে ডাক দিলাম, রাত্রি ওঠো, ফজরের আজান দিছে, নামাজ পড়তে হবে। আগে আমাকে এখন একটু আদর করো, তারপরে দুজনে গোসল করে নামাজ পড়ব। এইটা কেমন কথা? এখন এমন না করলে হয় না? কোনো কথা শুনতে চাই না, আমাকে এখন আদর করতে হবে, এটাই শেষ কথা। কি আর করার, তারপরে তা জানলেও চলবে না। দুজনে গোসল করে ফজরের নামাজ পড়ে আবার বিছানায় একটু শুইলাম। রাত্রি আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। হঠাৎ করে ফোনের আওয়াজে আমার ঘুমের অবসান ঘটলো। ফোনের উপাস থেকে, কিং, আপনার পরিচয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। কি পেয়েছিস বল। কিং, আপনার বাসা রাজশাহী, ওইখানে গিয়ে আপনাকে এর রহস্য উদ্ঘাটন করতে হবে। কিন্তু ওইখানে গিয়ে চিনব কি করে তাদেরকে? কিং, আপনাকে আমি কিছু ইনফরমেশন দিচ্ছি, মেসেজে আপনি সেটি ভালো করে দেখে আপনার কাজে লেগে পড়েন। আমি আরও জানতে পারলে আপনাকে জানাবো নি। রাত্রি আমাকে এমন অন্যমনস্ক দেখে বলতেছে, কি হয়েছে তোমার, হঠাৎ এমন করতেছো কেন? রানা, আমার আসল পরিচয় বের করতে হবে রাজশাহী গিয়ে। রাত্রি ওইখানে গেলেই জানতে পারবো আমার বাবা মাকে এতটা বছর যাবৎ যাদেরকে খুঁজতেছি তাদের জন্য এখন রাজশাহীতে যেতে হবে। তাহলে যে মারা গেছে সে কি হয় তোমার? সে আমাকে ছোটবেলায় ঢাকা রেলওয়ে স্টেশনে পায়। তারপরে সে আমাকে লালন পালন করে বড় করে তার নিজের পরিচয়ে। আর সেখান থেকেই হয়ে উঠি আমি একজন মাফিয়া। তাহলে এই মাফিয়া হওয়ার রহস্য কি? রাত্রি, তুমি যেটা এখন জানতে চাইতেছো সেটা তোমাকে বলতে পারবো না যে। তোমাকে বলতেই হবে রানা, কেন তুমি এই পথে আসছো? রাত্রির জোড়াজুড়িতে বলতে বাধ্য হলাম। তাহলে শোনো রাত্রি, আমার মাফিয়া হওয়ার রহস্য ফ্ল্যাশব্যাক। আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখন আমি রেলওয়ে হারিয়ে যাই বাবা মার কাছ থেকে। তারপরে আমি অনেক চেষ্টা করেছি বাবা মায়ের কাছে ফিরে যেতে, কিন্তু তা কখনো পারিনি যেতে। তারা আমাকে খুঁজতে আসেনি একটা দিনও। আমি দিনে একবেলা বাসি খাবার খেতাম, তাও অনেক কষ্ট করে নিজের জীবিকা নির্বাহ করতাম। একদিন রাতে আমার গুলির শব্দে ঘুম ভেঙে যায়। আমি রাত কাটাতাম স্টেশনে, তাই তাড়াতাড়ি করে শোয়া থেকে উঠে কিছু দূর যেতেই দেখি একজন মানুষকে কিছু লোক গুলি করে ফেলে চলে যাইতেছে। এমন পরিস্থিতি দেখে আমার মেজাজ গরম হয়ে যায়। তাই আমি আশেপাশে কিছু খুঁজতে থাকি। তখন আমার নজর যায় মাটিতে পড়ে থাকা মানুষটির কাছে। তার হাতে বন্দুক দেখতে পাই আমি। বন্দুকটা হাতে নিয়ে ঠাস ঠাস করে একে একে ওদেরগুলোকে গুলি করে শেষ করে দেই। আমি তারপরে ওই মাটিতে পড়ে থাকা লোকটাকে হাসপাতাল নিয়ে চলে আসি। হাসপাতালে আনার পরে সবাই লোকটাকে দেখে ভয় পেয়ে যায়। সবাই বলতে শুরু করে, আপনারা ওনাকে কিং ডাকতেছেন কেন? কিং মানে তো রাজা। তাহলে এই লোকটা কোন জায়গার রাজা আমাকে একটু বলুন তো। তুমি যাকে বাঁচিয়েছো সে হলো বাংলাদেশের টপ মাফিয়া, যে কিনা ছদ্মবেশে চলাফেরা করতে পছন্দ করে, তাই তাকে তেমন কেউ ছাড়া চিনি না। 2 ঘন্টা পরে ডাক্তার আমাকে কেবিনের ভিতরে নিয়ে যায়। তখন কিম আমাকে বলল, বাবা তুমি কে? এত বড় উপকার বর্তমান সময়ে কেউ আর আপনজনের জন্য করে না। আপনার জায়গায় অন্য কেউ থাকলেও আমি এমনটাই করতাম।
তুমি আমাকে হাসপাতালে নিয়ে আসলে কেমন করে? আপনাকে মাটিতে পড়ে থাকা দেখে আমি বাকিদেরকে মেরে ফেলি। তাদেরকে বন্দুক দিয়ে কেমন করে মারলে তুমি? তাহলে শুনুন, আপনাকে যখন গুলি করে ওরা, তারপরে আমি আপনার বন্দুক নিয়ে দাঁড়িয়ে যাই। ওই তোরা কে রে? পাতি শিয়ালের মতো বয়ে পালিয়ে যাও কেন একজনকে মেরে? ওই পুষ্কি, তুই কে রে? আমাদেরকে হুমকি দিচ্ছিস? শত হাতিকেও একটা মাত্র মশাই বিরক্ত করে। তাদের নাকের ছিদ্রপথে ঢুকে মশাটার যন্ত্রণায় কিন্তু হাতিরা অস্থিরতা করে মারা যেতে পারে। সামান্য একটা মশার কাছে একটা হাতি কিছু না, তেমনি তোরা আমার কাছে কিছু না। যারা বড় হয়ে খুন করে তারা হয় গ্যাংস্টার, আর আমি ছোটবেলা থেকেই যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মানুষ খুন করে তারা হয় রকস্টার। আই অ্যাম রিয়েল রকস্টার। মুচকে হাসি দিয়ে কথাটা বললাম। সবাই ভয় পেয়েছে। একজন বলতেছে, কে তুই? সত্যি করে বল, তোর কথার ভিতরে রহস্য লুকিয়েছি। সেটা ওপারে গিয়ে জেনে নিস পরে, তারপরে সবগুলোকে শেষ করে দেই। তোমার কে কে আছে বাবা? তারপরে তাকে সব খুলে বলি। তোমাকে তোমার বাবা মায়ের কাছে আমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি। আমি সুস্থ হয়ে তোমার সাথে দেখা করতে যাব। ওই শরীফ, ওরে ওর ওরে ওর বাড়িতে নিয়ে যাও। তারপরে আমাকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু আফসোস এর বিষয় হলো বাড়িতে কাউকে পায়নি। তারা গতকাল সবাই বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে তা কেউ বলতে পারে না। কিং, ছেলেটির কাউকে পাওয়া যায়নি। সব কিছু তাকে খুলে বলে। ফোনে একজন, তোমরা ছেলেটিকে আমার বাসায় নিয়ে আসো। আমিও আগামীকাল বাসায় আসতেছি। তারপরে কি করা যায় ভেবে দেখব। সুস্থ হয়ে বাসায় আসার পরে সে আমাকে তার ছেলের পরিচয় দিয়ে বড় করে। তার কোনো ছেলে ছিল না, তাই আমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে রাতের বেলা একা একা বাইরের সব কিছু ঘুরে দেখতাম। একদিন দেখি যে একটা মেয়েকে কিছু ছেলে ধর্ষণ করে রাস্তায় পাশে রেখে চলে যাইতেছে। তারপরে আমি কোমর থেকে গান বের করে সবাইকে শেষ করে দিই। এভাবেই চলতে থাকে আমার জীবন। ইন্টার সেকেন্ড ইয়ারে ওঠার পরে আমার বন্ধু শাফিন ফোন দিয়ে বলতেছে, বন্ধু, আমার আম্মুকে কারা যেন মেরে আমার বোনকে তুলে নিয়ে গেছে। কান্নাময় কণ্ঠে বলল কথাগুলো। আমি দেখতেছি কি করা যায়, তুই চিন্তা করিস না। আব্বুকে ফোন দিলাম। আব্বু, শাফিনের আম্মুকে কারা মেরেছে আর ওর বোনকে কি কিডন্যাপ করেছে বলতে পারো? আমি খোঁজ নিয়ে তোমাকে জানাইতেছি বাবা। দ্রুত জানাও। কিছুক্ষণ পরে, বাবা, তাদেরকে এই জায়গায় নিয়ে গেছে। আজ একজনকেও বাঁচতে দেব না। চলে আসি একা ওদের আস্তানায়। এসে দেখি ওরা ফুলের মতো মেয়েকে নীলাকে ধর্ষণ করেছে। তারপরে এইগুলো সহ্য করতে না পেরে নীলা মারা যায়। নীলার এমন অবস্থা দেখে আমার দু চোখ বেয়ে পানি বের হতে থাকে অনবরত। নীলা ক্লাস 5 শ্রেণীতে পড়তো। ওরা তাকে বাঁচতে দিল না। একজনকেও আমি ছাড়বো না। এরপরে একে একে সবাইকে মেরে ফেলি। আর শুরু হয় সেখান থেকে আমার মাফিয়ার জীবন, যাতে করে কারো বোন হারাতে না হয় এমন করে। বর্তমান কথাগুলো বলতে গিয়ে আমার চোখে পানি চলে আসে। আজ খুব মনে পড়তেছে নীলার কথা। আমাকে নিজের আপন ভাইয়ের মতো করে ভালোবাসতো, আর আমিও নীলাকে নিজের আপন বোনের মতো ভালোবাসতাম। নিয়তি আজ ওরা আমার কাছ থেকে দূরে ঠেলে দিল। কান্না করো না নানা, তোমার সামনে যে এখনো অনেক কাজ পড়ে আছে। তবে আমি আজকে দেশের উদ্দেশ্যে রওনা দেব। তুমি তৈরি হও। রুম থেকে বের হয়ে জনিকে ডাক দিলাম। জনি, আমি কিছুক্ষণের ভেতরেই দেশে যাব। আমার প্রাইভেট জেটের সব কিছু ঠিকঠাক আছে তো? আর আমার যাওয়ার ব্যবস্থা করো। রোজ, আমি এখন বাংলাদেশে যাব। তুই যাবি আমার সাথে নাকি এইখানে থাকবি? আমি তোমার সাথে যাব ভাইয়া। তাহলে তৈরি হয়ে নে, আমরা কিছুক্ষণের ভেতরেই যাব। আমি রুমে ঢুকতেই রাত্রে আমাকে হ্যাঁচকা টান দিয়ে ভিতরে নিয়ে খাটের উপর ফেলে দিল। এগুলো কি করতেছো রাত্রে? আমায় এখন আদর করবে। আমি এখন তৈরি হব, আর তুমি এইগুলো কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে, আর কোনো কথা হবে না। এখন হবে রোম্যান্স। এরপরেই রাত্রি নিজেই 4 ঠোঁট এক করে দিল। এরপরে কি হয়েছে তা আমি দেখিনি। চলে আসলাম নিজ মাতৃভূমিতে। এয়ারপোর্ট থেকে বের হয়ে হেলিকপ্টারে করে রাজশাহীতে চলে আসি। রাত্রি, তোমার আব্বুকে বলো ওদিকটা সামলাতে, কেমন? ভাইয়া,
আমরা এখন কোথায় উঠবো? রোজ, তুই এখন রাত্রির সাথে থাকবি। তোদের থাকার ব্যবস্থা করে রেখেছি আমি থাকবো অন্য এক জায়গায়। আমি এখানে এসেছি কয়েকটি লক্ষ্য নিয়ে। আমি তোমাকে ছাড়া কোথাও থাকবো না। রাত্রি, বোঝার চেষ্টা করো। তোমার হাসপাতালের পাশেই তোমাদের থাকার ব্যবস্থা করেছি। তুমি ওইখান থেকে হাসপাতালে যাওয়া আসা করবে। রাত্রি এবং রোজকে ওদের ফ্ল্যাটে রেখে আমি চলে আসি আমার জন্য রাখা বাসায়। সকালে ঘুম থেকে উঠে ফোন দিলাম রাজশাহীতে থাকা মাফিয়া লিডারকে, যাকে আমি রাজশাহীর দায়িত্ব দিয়েছি। শাকিল, তুই কই রে? এখনই গাড়ি নিয়ে আমার বাসার সামনে চলে আয়। জি ভাই, আসতেছি। আমি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিলাম। যে করেই হোক এইবার আমার বাবা মাকে খুঁজে বের করতে হবে। বাসা থেকে বের হয়ে নিচে এসে দেখি বাসার সামনে 5টা BMW গাড়ি। এত দামি এবং এতগুলো গাড়ি নিয়ে আসছিস কেন শাকিল? আপনি একবার অনেক বড় বিপদ থেকে বেঁচে ফিরেছেন ভাবির জন্য। এখন আর আমরা কোনো রিস্ক নিতে চাই না আপনাকে নিয়ে। চলো। কোনো খোঁজ পেয়েছো তুমি আমার ফ্যামিলি সম্পর্কে? তবে খুবই সামান্য পেয়েছি। ওই নামের একজনের মেয়ে রাজশাহী মেডিকেল নার্স হিসেবে জব করে। এখন তার কাছে জিজ্ঞাসা করলে বাকিটা হয়তো বা জানতে পারবো ভাই। তবে এখন আগে আমি একটু তোদের কলেজে যেতে চাই। আপনি যেমনটা বলবেন। আমি আর শাকিল দুজনে কথা বলতেছি। অন্যদিকে কলেজে রকি কিংয়ের লোকেরা কলেজে অনেক সমস্যা তৈরি করছে। তারা মাফিয়ার একজন ক্রুকে অনেক মারধর করতেছে। ওই, তোদের শাকিল কই এখন? তোদেরকে কে বাঁচাবে আমার হাত থেকে বল? তোদের লিডারকেও তো আমাদের লিডার মেরে ফেলেছে। এখন তোদেরকে তিলে তিলে মারবো আমরা। শাকিলের ফোনে একটা কল আসে। কথা বলা শেষ করে কিং কলেজে সমস্যা হয়েছে? এত চাপ নাও কেন, খেলা তো সবে শুরু। কিং কি জিনিস সেটা সবাই বুঝতে পারবে। কলেজের ভেতরে হঠাৎ করে 5টা দামি গাড়ি দেখে সবাই অবাক। যখন সবাই দেখলো যে শাকিল গাড়ি থেকে বের হয়েছে, তখন সবাই কিছুটা স্বাভাবিক হলো। সবাই ভালো করে জানে যে শাকিল কখনো অন্যায় কাজ করে না, ও অন্যায়ের বিরুদ্ধে কাজ করে। আজ ও জানে কার কপাল খারাপ সেটা সবাই ধারণা করতে পেরেছে কিছুটা। এমন সময় আরও একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। কেননা মাঠের ভেতরে থাকা গাড়ি থেকে এমন একজন মানুষ বের হলো। তাকে দেখে ওখানে থাকা সবার ভেতরে ভয়ের আতঙ্ক ঢুকে গেল। সেই মানুষটা হলো মাফিয়া কিং। রকি কিংয়ের লোকেরা আমাকে দেখে ভয়ে কাঁপতেছে। কলেজে এসে মাস্তানি করলেই মাস্তান হওয়া যায় না রে পাগলা। মাফিয়া হতে হলে মাস্টার মাইন্ডের প্রয়োজন হয়। সবার আগে শাকিল, কৌটারে ধরে নিয়ে আমার সামনে আয়। আমি কথা বলতেছি, হঠাৎ করে পিছন থেকে কেউ একজন আমার কাঁধে হাত রাখে। তাকে দেখে তো আমি অবাক, কেননা সে হলো নিশা। এই, তুই মাফিয়া কিং তাই না? আমার ছেলেদেরকে বোকা বানাতে পারিস, তারা কখনো তোকে দেখেনি তাই বলে? তবে এটা ভাবিস না যে আমাকেও পারবি। মুস্কি একটা হাসি দিয়ে সোজা গাড়িতে বসি। মাফিয়া কিং আমার নাম, সিক্রেটভাবেই তোদেরকে মারবো। কথাগুলো মনে মনেই বললাম। গাড়ি নিয়ে একা চলে আসলাম বাসায়। শাকিল, রাতে তৈরি থাকিস। বুঝেছি কিং, আর বলতে হবে না। শহরে নতুন আতঙ্ক সৃষ্টি হবে আজ থেকে। রাত্রি রুমে বসে সকাল থেকে আমাকে ফোন দিতেছে, কিন্তু বারবার ফোন বন্ধ পাইতেছে। রোজ, তোমার ভাইয়ের আর কোনো নাম্বার তোমার কাছে আছে কি? আমি ছিলাম বাইরে, আমার কাছে এই দেশের ফোন নাম্বার আসবে কোথা থেকে ভাবি? তাও তো ঠিক। এখন কি করব তবে? অপেক্ষা করতে হবে আমার ভাইয়ের জন্য আপনাকে। রাত 12টা বেজেছে আর মাফিয়া কিং আজ অনেকদিন পরে রক্তের নেশায় মেতে উঠেছে। এই শহরে থাকবে না কোনো বেঈমানের চিহ্ন। দেশদ্রোহীদেরকে এক এক করে মেরে ফেলবো আমি। কিং, আপনি যখন নিশাকে দেখলেন তখন কোনো কথা না বলে চলে আসলেন কেন? আমি যদি ওই সময় কথা বলতাম শাকিল, তবে রাত্রি বুঝে যেত যে আমি এখনো বেঁচে আছি। তাহলে তো আর ওদের ভিতরে আতঙ্ক সৃষ্টি করতে পারবো না। শাকিল, কলেজে যারা ঝামেলা করছে তাদেরকে এখন কোথায় পাবো? কিং, সামনেই ওদের আড্ডাখানা। সবাই আড্ডা দিচ্ছে। হঠাৎ করে রুমের সব লাইট বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার জ্বলে উঠল। ওদের ভেতরে একজন বাদে সবার নিথর দেহ মাটিতে পড়ে আছে।
ওই কে তুই? কিং, দ্য মাফিয়া কিং, যার লাশটাকে তোরা এখনো খুঁজতেছিস, সেই আমি। ভাই মাফ করে দেন। তোমাদেরকে মাফ করব আমি? হাসালি রে শাকিল। শহরের প্রধান স্থানে লাশগুলো ঝুলিয়ে দিয়ে আয়। রাতে বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুম দেই। সকালে গাড়ি নিয়ে রাত্রির বাসার উদ্দেশ্যে যাইতেছি, তখন রাস্তার মাঝে হঠাৎ করে একটা মেয়ে আমার গাড়ির সামনে এসে পড়ে। আমি গাড়ি কন্ট্রোল রেখে চালাতেছিলাম, যার জন্য মেয়েটার তেমন কিছু হয়নি। গাড়ি থেকে বের হয়ে, এই মেয়ে তুমি কে, আর কিসের জন্যই বা তুমি গাড়ির সামনে চলে আসলে? আমাকে বাঁচান ভাইয়া, প্লিজ। মেয়েটার কাছ থেকে ভাইয়া ডাক শুনে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। কি হয়েছে বোন তোমার, বলো আমাকে। ভাইয়া, আমাকে আমাদের হাসপাতালের প্রধান মারার জন্য লোক ভাড়া করেছে। কিসের জন্য তোমাকে মারতে চায় তারা? ভাইয়া, তারা আজ সকালে হাসপাতালের অনেক ঔষধের ভিতরে ভেজাল মিশিয়ে রোগীকে খাইয়েছে, যার জন্য এখন অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আর এই কাজের সাথে যারা যারা জড়িত তা আমি শুনে ফেলি এবং ভেজাল ঔষধ মেশাতেও দেখি, তাই তারা আমাকে মেরে ফেলতে চায়। তুমি গাড়িতে ওঠো, আমি বিষয়টা দেখতেছি। এদিকে সবাই আতঙ্কে আছে। একদিকে সকালে কিছু লাশ পেয়েছে, আর এখন হাসপাতালে মানুষের অবস্থা খারাপ, অনেকে মারা যাইতেছে ওষুধের জন্য। শাকিল, গাড়ি নিয়ে হাসপাতালে চলে আয়। তারপরে রাজনকে ফোন দিলাম। রাজন, এখনই কিছু হেলিকপ্টার নিয়ে রাজশাহী হাসপাতালে চলে আয়, পরে কথা হবে তোর সাথে। তোকে যা বলেছি তা কর আগে। আমি মেয়েটাকে গাড়িতে উঠিয়ে যখন চালানো শুরু করব, তখনই দেখি শাকিল 7টা গাড়ি এবং গার্ড নিয়ে চলে এসেছে। ভাই চলুন এখন। যেই ভাবা সেই কাজ। তোমার নাম কি? আমার নাম রিয়া। তুমি কি নার্স? হুম। তোমার আব্বুর নাম? এই নাম। আমি কে তুমি বলতে পারো বোন? না। আমি তোর হারিয়ে যাওয়া ভাই রানা, যে কিনা আজ তোর সাথে বসে আছে। ভাইয়া, তোমাকে কত খুঁজেছি আমি। আবু মারা যাওয়ার আগে বলেছিল যে তোর একটি ভাই আছে। আমার বিশ্বাস সে একদিন তোকে খুঁজে বের করবে ইনশাল্লাহ। আজ সেটা পূরণ হলো। আম্মু কোথায়? সে এখন আমার কাছে আছে ভাইয়া। তোমার ছবি বুকে নিয়ে এখনো প্রায় রাত কান্না করে। কথা বলতে বলতে হাসপাতালে চলে আসি। হাসপাতালের ভিতরে প্রবেশ করতেই সাধারণ মানুষের স্বজন হারানো কান্না দেখে নিজের কাছে খুব খারাপ লাগতেছে। শাকিল, হাসপাতালের রোগী যারা বেশি অসুস্থ তাদেরকে অন্য হাসপাতালে পাঠিয়ে দাও। ঠিক আছে কিং। রিয়া, তুই আমার সাথে তোদের প্রধান ডাক্তারের কাছে নিয়ে চল। ডাক্তারের রুমে প্রবেশ করা মাত্রই আমি অবাক। একটা মানুষ এতটা নিচ হতে পারে তা জানা ছিল না। আমি কখনো ভাবতেও পারিনি এমন কাজ করতে পারে একটা মেয়ে। মেয়েটা হলো নিশা। নিশা আর হাসপাতালের প্রধান মিলে মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তাদের তৈরি করা ওষুধ বেশি দামে বিক্রি করার জন্য। মিস নিশা, আর কোনো প্ল্যান আছে নাকি? এই, তুই আবার আসছিস, তাও এইখানে? মিস নিশা, এতটা উত্তেজিত হচ্ছেন কেন? আমাকে দেখে এতটা ঘাবড়ে গেলে হবে বলেন? রানা, তুমি? হ্যাঁ, আমি সেই রানা যাকে তোর মতো বিশ্বাসঘাতক মেরে ফেলতে চাইছিল। আজও বেঁচে আছি, তবে তোরা কেউ বেঁচে থাকবি না। তা কখনো সম্ভব না। হাসালি আমাকে তোরা। তা জোকার কিং কেমন আছেন? এতটা ঘাবড়ে যাবেন না দুজন। কেমন? তোরা হলে বড় হয়ে খুন করে হওয়া গ্যাংস্টার, আর আমি ছোটবেলা থেকে খুন করে হয়ে গেলাম রকস্টার। আই অ্যাম রিয়াল রকস্টার। এত সহজ না জোকার কিংকে মারা। এই কথা বলে আমার দিকে বন্দুক তাক করে জোকার কিং। আমি একটা কথা বলি শোন, মাফিয়া হতে হলে মাস্টার মাইন্ডের প্রয়োজন। তোদের সেটা নেই, বুঝছস? তোর বন্ধুকে বুলেট একটাও নেই। ভালো করে দেখে নেই জোকার কিং। এমন সময় ফোনে কল আসে। রাজন ফোন দিছে। কিং, হাসপাতালের মাঠে হেলিকপ্টার ল্যান্ড করেছি, এখন কি করব? তুই 403 নাম্বার রুমে চলে আয়। কিছুক্ষণ পরে রাজন চলে আসে। কিং, কেমন আছেন? ভালো। রাজন, তুই এই দুজনকে মুখোশ পরিয়ে হাত পা বেঁধে হেলিকপ্টার করে ঢাকা নিয়ে যা আমাদের গোপন আস্তানায়। রুম থেকে বের হয়ে আমি এক এক করে অনেক মানুষকে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছি। হঠাৎ করে একটা কেবিনে চোখ গেল। আমার একটা মিডিয়ার বয়সী মেয়ের অবস্থা বেশি ভালো না।
আমি গার্ডদেরকে দিয়ে তাকে হেলিকপ্টারে করে ঢাকা আমাদের মাফিয়া হাসপাতালে পাঠিয়ে দেই। এদিকে আমরা সব কিছু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছি, কিন্তু এতগুলো মানুষকে কেমন করে বাঁচানো সম্ভব তা ভেবে পাচ্ছি না। আমি আমার হাসপাতালের প্রধান জন হ্যারিকে ফোন দিয়ে বর্তমান পরিস্থিতির রোগের প্রতিরোধমূলক ওষুধ আজকের ভিতর বের করতে বলে দেই। রাজশাহী হাসপাতালে যেন কান্নাময় সময় বিরাজ করতেছে। এখানকার বড় ডাক্তাররা মিলে মিটিংয়ে বসেছে। আমি মিটিং রুমে প্রবেশ করাতে কিছু ডাক্তার বলতেছে, আপনি কে? হঠাৎ মিটিং রুমে প্রবেশ করছেন? আমার গার্ডের ভেতরে থেকে একজন বলে উঠলেন, আপনারা যার সামনে বসে আছেন তিনি হলেন মাফিয়া কিং রানা হাসান। স্যার, ভুল হয়ে গেছে, আপনি বসুন। আপনারা কোনো কারণ খুঁজে পেয়েছেন? এটা কিসের জন্য অল্প সময়ের ভেতরে ছড়িয়ে পড়েছে সবার মাঝে? স্যার, পানিতে তারা কেমিক্যালটা ব্যবহার করেছে আর তার মাধ্যমে সবার শরীরে। আপনারা এদেরকে কোনো রকমের বাঁচানোর চেষ্টা করুন। আজ রাতেই আমি এর ওষুধ নিয়ে আসব আপনাদের মাঝে ইনশাল্লাহ। রুম থেকে বের হয়ে রায়াকে নিয়ে আম্মুর কাছে চলে আসি। রিয়া রুমের ভেতরে প্রবেশ করে বলে, আমু, এই ভাইয়াটাকে তুমি চিনতে পারতেছো কিনা দেখো তো। না মা, আমি চিনতে পারছি না। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আজ নিজের মা তার সন্তানকে চিনতে পারতেছে না। নিয়তি কত কিছুই না যে পারে। তুমি কান্না করতেছো কেন বাবা? আম্মু, আমি তোমার ছেলে রানা। কথাটা বলার পরেই আম্মু আমাকে জড়িয়ে ধরে, আমার মুখে চুমু খায় আর কান্না করে। আমু, কান্না করো না তো এখন। বাবা, এতদিন কোথায় ছিলি তুই? তারপর মাকে সব খুলে বলি, আম্মু তুমি এবং রিয়া আমার লোকদের সাথে ঢাকা চলে যাও হেলিকপ্টারে করে। আমি আগামী কিছুদিনের ভেতরে চলে আসব। আম্মুর সাথে আরও কিছু কথা বলে তাকে ঢাকা পাঠিয়ে দিলাম। রোগের প্রতিরোধক ওষুধ হাসপাতালে রাতে পাঠিয়ে দেই। রাত যত গভীর হইতেছে কিংয়ের তত রক্তের সেনা ধরতেছে। কিং এখন কি করবেন? তোরা আজ অনেক কাজ করছিস, এখন রেস্ট নে। আমি আজ বাসায় আসবো না, তোর ভাবের কাছে যাব। সাবধানে থাকিস কেমন? নিস্তব্ধ শহর, সবাই ঘুমে আচ্ছন্ন। এমন সময় কালো কোট, মুখে মাস্ক, একটা দামি কালো বাইক নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে কিং। আজ আর ছাড় দেবে না এই শহরের নেতাকে। সোজা এখানকার মেয়রের বাসায় চলে আসে। বাসার সামনে গার্ডদেরকে তাদের বাসায় পাঠিয়ে দেয় বুঝিয়ে, কেননা কিং কখনো নিরীহ মানুষকে খুন করে না। সিসিটিভি, মনিটর এবং ডেস্কটপ ভেঙে ফেলে। উপরে চলে আসি। উপরে সিঁড়ি বেয়ে যাইতেছি, তখন একটা রুম থেকে একটা মেয়ের চিৎকারের আওয়াজ পাইতেছি। আমি বিষয়টা বোঝার জন্য রুমের কাছে পা বাড়াই। যা দেখলাম তা দেখে মাথা গরম হয়ে গেল। রুমে আমি প্রবেশ করাতে রুমে থাকা দুজন লোক ঘাবড়ে যায়। ওই, তুই একজন মেয়ে মানুষ হয়ে একজন পুরুষের সাথে এসব কি করতেছিস? আমি টাকার জন্য সব করতে পারি, তুই যদি টাকা দিস তবে তোর সাথেও করব, কোনো সমস্যা নেই। যাদের মনের ভেতরের ধারণা ছোট থাকে তাদের ভেতর থেকে কখনো ভালো আইডিয়া বা ভালো কথা বের হয় না। ওই ছেলে, তুই কে রে? আমার বাসায় এসে আমাকেই হুমকি দিতেছিস? আমি কে সেটা যখন জানতে পারবি তখন এই পৃথিবীর আলো আর তুই দেখতে পারবি বলে মনে হয় না। ওই তোরা কে, কোথায় আসিস? এ ফকিন্নিটাকে নিয়ে যায় এখান থেকে। ভালো করে ডাক, দেখ তোর ডাকে কেউ সাড়া দিয়ে তোদেরকে বাঁচাতে আসে নাকি। কেউ আসতেছে না, তা দেখে মেয়র ঘাবড়ে যায়। কেউ আসবে না রে, তোর সকল চামচা এখন উপরে আছে। আমি কিং, কখনো ক্লু রেখে কাজ করি না। আমাকে যে বাস্তবে দেখে সে আর বেঁচে থাকে না। সো বাই বলে ঠাস ঠাস করে গুলির শব্দে দুটো নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। অন্যায়ের বিরুদ্ধে কিং ছিল এবং সব সময়ই থাকবে। গাড়ি নিয়ে কিং রওনা দেয় রাত্রির বাসার উদ্দেশ্যে। রাত্রির বাসার সামনে এসে ফোন দেই রাত্রিকে। রাত্রি এসে দরজা খুলে দেয়। দুজনে ভেতরে প্রবেশ করি, কিন্তু রাত্রি কোনো কথাই বলতেছে না। মিসেস রানা, আপনি কি কারোর সাথে রাগ করেছেন নাকি? আমি কারোর প্রতি রাগ করি না। যে আমাকে একটুও ভালোবাসে না তার সাথে কোনো কথাই নেই। বউ আমার অনেক রাগ করেছে, বোঝা হয়ে গেছে।
রাগ এখন আমাদেরই ভাঙা হবে। রানা রাত্রিকে হ্যাসকার টান দিয়ে কোলে করে নিয়ে উপরের রুমের ভেতরে চলে আসে। খাটের উপরে রেখে রুমের দরজা আটকে দিয়ে রানা রাত্রির কাছে চলে আসে। এতে করে রাত্রির ভেতরে হার্টবিট বাড়তে থাকে। রানা যতই রাত্রির কাছে যাচ্ছে ততই রাত্রির ঠোঁট জোড়া কাঁপতেছে। এক পর্যায়ে রাত্রির ঠোঁট রানার দখলে নিয়ে নেয়। রাত্রি ছাড়ানোর অনেক চেষ্টা করেও সফল হয়নি। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে রানা বলতেছে, কেমন দিলাম মেরা বউ? এই, তুমি এটা কি করলে? তুমি কিছুক্ষণ আগে আমার সাথে কি করেছো তা মনে আছে? আসলে আমি তখন কাজে ব্যস্ত ছিলাম, তাই তোমার ফোন ধরতে পারিনি। আজকের দিনের ঘটনা তো সবই জানো। আমি আমার সেই বিশ্বাসঘাতক মানুষটাকে খুঁজে পেয়েছি। সে এখন আমার লোকদের কাছে আছে। তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। আগামীকাল মেরা বউ সব কিছুর অবসান হবে। আগামীকাল তুমি কথা দাও, আগামীকাল সব কিছুর অবসান ঘটিয়ে এই সব রক্ত নেশার কাজ ছেড়ে দিবে। তোমার কথা ফেলতে পারি? বলো। সকালবেলা রাত্রি এবং রোজকে সাথে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। হেলিকপ্টারে করে তার ঢাকা চলে আসে। মাফিয়া হেডকোয়ার্টারে এসে হেলিকপ্টার থামে। আমাদেরকে কোথায় নিয়ে আসলে তুমি? এত মানুষ গান নিয়ে দাঁড়িয়ে আছে, তা দেখলেও ভয় করে। রাত্রি, ভয় পাওয়ার কিছু নেই। এটা হলো আমার প্রধান জায়গা বাংলাদেশের ভিতরে। এখানে যতদিন থাকবে ততদিন একদম নিরাপদে থাকতে পারবে। হেলিকপ্টার থেকে বের হবার পরে বাংলাদেশের সকল বড় বড় মাফিয়া ক্রুরা তাদের কিংকে শুভেচ্ছা জানাচ্ছে ফুলের তোড়া হাতে নিয়ে। তারপরে কিং চলে আসে একটা রুমে, যেখানে নিশা এবং তার চাচাকে আটকে রাখা হয়েছে। তা মিস নিশা, আপনি এত ছলনা কেমন করে করতে পারেন বলুন তো? একজন মেয়ে হয়ে আপনি নিজেই মেয়েদেরকে টাকার জন্য বাইরে বিক্রি করেন। আপনাদের সকল কুকর্মের প্রমাণ আমার হাতে আছে। তোদেরকে বাঁচিয়ে রেখে আমি আমার সময় নষ্ট করতে চাই না। দেশ থেকে আগাছা মুক্ত করতে যা লাগে সব করতে পারে মাফিয়া দলের লোকেরা। ওই, তোমরা এদেরকে কঠিন শাস্তি দিয়ে মেরে ফেলো। শহরের প্রধান জায়গায় তাদের লাশ ঝুলিয়ে রেখে দিয়ে এসো। তারপরে ওদের কাছ থেকে যে তথ্য সংগ্রহ করেছো তা শাকিল তুই নিজে গিয়ে প্রধানমন্ত্রীকে দিয়ে আসবি। তাকে বলবি যে কিং পাঠিয়েছে, তাহলে সে বুঝে যাবে বিষয়টা। তোমাদের সকলের জন্য আমার পক্ষ থেকে 30 কোটি টাকা উপহার দিলাম। তোমরা নিজেদের জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করো, তার জন্য এই সামান্য উপহার আমার পক্ষ থেকে। সবাই খুশিতে আত্মহারা। গরিব অসহায়দের জন্য আরও বৃদ্ধাশ্রম বাড়ানোর জন্য টাকা দিছি, যাতে করে বিদ্যুতের কষ্ট করতে না হয়। সবার থেকে বিদায় নিয়ে চলে আসি। রাত্রি, আমার সাথে চলো। তোমার জন্য এবং রোজের জন্য সারপ্রাইজ রয়েছে। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আম্মু দরজা খুলে দেয়। রাত্রি, সালাম করো। এই হলো আমার মা। বেঁচে থাকো মা তুমি। তোমার জায়গা আমার পায়ে না, বুকে। রানা, তোর পাশের মেয়েটি কে? আম্মু, ওর নাম রোজা। ও আমার বোন। তোমার আরেক মেয়ে হয়ে থাকবে সব সময়। হয়েছে, আর বলতে হবে না। মা, তুমি আমার বুকে আসো। সবার হাসি খুশিতে কেটে গেল বাকিটা সময়। সকল বাধার পরে পূর্ণতা পেল ভালোবাসার মানুষগুলোকে নিয়ে। ভালোবাসার ভালো থাকুক পৃথিবীর সকল মানুষের বাবা মা, সেই দোয়া রইল। আল্লাহ হাফেজ।